নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাপচারিং মাইলস। আজকে চলুন 500 বছরেরও বেশি সময়ের সাক্ষী হয়ে থাকা এক রাজবাড়ি ঘুরে আসা যাক। রাজবাড়ি বলতেই তো বোঝায় বৃহৎ অট্টালিকা, রাজসভা, সুবিশাল পূজাস্থল বা দেবোত্তর, রাজাদের মনোরঞ্জনের জন্য বাইজি নাচ ও অবশ্যই রাজকোষ এবং তার থেকে উৎপত্তি হওয়া গুপ্তধনের কৌতূহল, সব মিলিয়ে যেন এক স্বপ্নময় দুনিয়া। বাঁকুড়ার মালিয়ারা রাজবাড়িটি একসময় এই সকল বৈশিষ্ট্যেরই অধিকারী ছিল, যা কালের নিয়মে আজ ক্ষয়প্রাপ্ত। দীর্ঘ 500 বছরেরও বেশি সময় আগে মুঘল সম্রাট আকবরের পাঞ্জা নিয়ে মালিয়ারা সাম্রাজ্যের সৃষ্টি করেন এক ব্রাহ্মণ জায়গাদ্বীর শ্রী দেও অধুজ্য। বিস্তৃত সেই ইতিহাস জানব রাজপরিবারই দুই বংশধর, এখনকার বড়বাবু শ্রী হেমাদ্রি নারায়ণ চন্দ্রদূর্য ও ছোটবাবু শ্রী মেঘাদ্রি নারায়ণ চন্দ্রদূর্যের কাছ থেকে। মালিয়ারা রাজবাড়িতে ভ্রমণ করে আমি যে শুধু সেই রোমহর্ষক ইতিহাসের অবগত হয়েছি তা নয়, আমি তাদের এখনও পালিত পূজা অর্চনার শীতলতা ও প্রশান্তিও কিন্তু উপলব্ধি করেছি, যা এখানে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আমি সেখানকার শতাব্দী প্রাচীন রাসমেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম ও সেখানে এক গুপ্ত ধনের সন্ধান পেয়েছি, যা আমি ভিডিওটার শেষে দেখাবো। ভিডিওটা বড় হওয়ার দরুন আমি ভিডিওটাকে দুটো পার্টে বিভক্ত করেছি। পার্ট 1, যাতে আমি রাজবাড়ির ইতিহাস ও সম্মুখ অংশ বিস্তারিতভাবে দেখাবো, ও পার্ট 2, যেখানে আমি দেবোত্তর, রাসমেলা ও গুপ্তধনের ব্যাপারে বলবো। তাই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। মালিয়ারা রাজবাড়ি যেতে গেলে কলকাতা থেকে দুর্গাপুর এসে দুর্গাপুর ব্যারেজ পেরিয়েই ডান দিকের রাস্তাটা ধরে নিতে হবে। এই রাস্তাটা বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে ও বাংলার গ্রামাঞ্চলের এক অপরূপ দৃশ্য প্রদান করে। তবে মেরামতির কাজের জন্য রাস্তাটার বর্তমান অবস্থা ভালো না। বিকল্প রাস্তা হিসেবে রয়েছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড, যেটা ভালো রাস্তা, তবে সেক্ষেত্রে 5 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। রাজবাড়ির ইতিহাসটা এবার চলুন জেনে নেওয়া যাক বাড়ির বড়বাবুর কাছ থেকে। নমস্কার, আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে হিমাদ্রি নারায়ণ চন্দ্রদূর্য। আমি মালিয়ারা রাজবাড়ির বড় ছেলে। আমার বাবার নাম ছিল নীলাদ্রি নারায়ণ চন্দ্র, আমার দাদু ছিলেন রাজা নৃপেন্দ্র নারায়ণ চন্দ্র, উনি শেষ রাজা ছিলেন। আচ্ছা, রাজা নৃপেন্দ্র নারায়ণ চন্দ্রদূর্য আমাদের বংশ শেষ। যেহেতু দাদু বেঁচে ছিলেন সেহেতু বাবাকে এখানে সবাই কুমার সাহেব বলতো। আচ্ছা, হ্যাঁ, কারণ উনি তো রাজত্ব পেলেন না, দাদু তারপরে উনি বেঁচে থাকতেই রাজত্ব চলে গেল। এটা হলো চলে গেল 1956-এ। আচ্ছা, জমিদারি প্রথার বিলোপ হলো তখন থেকেই। তারপরে জমিদারি প্রথা বিলোপ হওয়ার পর থেকে তখন এই তারপরে তো দাদু বেঁচে ছিলেন, তার দাদু মারা গেছেন 65-এর 18 আগস্ট। বাবাই সবকিছু পরিচালনা দেখভাল সবকিছুই করতেন ইয়েতে স্টেটে। তখন তো স্টেট মানে 56 সালে জমিদারি প্রথা চলে যাওয়ার পর আরো 10 বছর সেটা রমরমানি ছিল। আচ্ছা, মানে মোটামুটি 66 পর্যন্ত চলেছে সেই ইয়েটা। হ্যাঁ, সেই ধারাবাহিকতা সেই ইয়েটা ভালোভাবেই চলছে। এখনকার দিনে বাইরের থেকে লখনৌ, তারপর উত্তরপ্রদেশ কোনো লখনৌ, তারপরে বেনারস, এইসব জায়গা থেকে বাইজি নাচ হতো। এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন বাইজি। আচ্ছা, এই বাইজি নাচটা বাবার আমলেও চলেছিল তখন। হ্যাঁ, তারপরে 1978-এ বাইজি নাচটা সেই বন্যার বছর, সেই বছরই শেষ হয়েছে। জিনিসটা কি এখানেই হতো? এখানে আমাদের ওইটা চণ্ডী মণ্ডপ, এটা চাঁদনী। চণ্ডী মণ্ডপে দুর্গা পুজো, আমাদের মা দুর্গা যেখানে থাকেন সেটা 12 মাস ওখানে আছেন। তারপরে ঠিক ওই প্রতিপদাতি কল্প আরম্ভ হয় তো আমাদের, প্রতিপদের পরের দিন থেকে আমাদের মহাদেবকে এখানে নিয়ে আসা হয়। মানে আমাদের জাস্ট আর কি মহালয়ার পরের দিন থেকে পুজো আরম্ভ হয়, নবরাত্রি। হ্যাঁ। আর এই রাজবাড়ির ইতিহাসটা সম্পর্কে যদি একটু বলেন। আমরা আজ থেকে প্রায় 500-550 বছর আগে আমরা এসেছি আকবর বাদশার পাঞ্জা নিয়ে। আমাদের প্রথম যিনি পূর্বপুরুষ এসেছিলেন তার নাম দেও অধুজ্য। আচ্ছা, পাঞ্জা নিয়ে এসেছিলেন আকবর বাদশার ইয়েতে। তিনি বলেছিলেন আপনি বাংলাতে যতটা জায়গা ঘুরতে পারবেন ততটা আপনার আছে। উনি ঘোড়ার পিঠে চড়ে, আমাদের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা সিংহবাহিনী, মানে মা দুর্গা। সিংহবাহিনী ঘোড়ার পিঠে চেপে মা সিংহবাহিনীকে নিয়ে পরিক্রমা করছেন। তো 157টা মৌজা উনি ঘুরেছিলেন। 157টা মৌজার আমাদের জমিদারি প্রথা ছিল, রাজত্ব ছিল। তো তাদের মধ্যে সব প্রজা বছর তারা ট্যাক্স আমাদেরকে দিত, আমরা ট্যাক্স দিতাম বর্ধমান। আচ্ছা,
কিন্তু সেই সময় এই অঞ্চলে কারা বসবাস করতো? সেই সমস্ত অঞ্চলে বসবাস করতো, আমাদের প্রজাতি ছিল না, আমরা প্রজাতি থেকে নিয়ে এলাম। আচ্ছা। উত্তরপ্রদেশের আমাদের অরিজিনাল উত্তরপ্রদেশের অর্ঘলাক্ষ গ্রাম থেকে আমরা এসেছি। তিওয়ারি, মিশ্র, দুবে, কান্ন, বাজপেয়ী, অদূর্য, তারপরে পণ্ডিত, পান্ডে, চতুর্বেদী, দ্বিবেদী, দুবে, এইসব শুক্লা, সবকে নিয়ে এসেছি আমরা। আমাদের এখানে রাজত্ব করে তারপরে আমাদের প্রথম রাজত্ব মানে বাড়ি ছিল স্কুলের কাছে, আচ্ছা। এখনো আছে, তাই? সেটা ভগ্নাবশেষটা এখনো আছে। ওকে। দেবদর্য ছবি পাওয়া গেছে। আচ্ছা। হ্যাঁ, তো তাতে উনি 6 ফুট প্রায় 4 ইঞ্চির মতো লম্বা ছিল। বাবা। আচ্ছা। হ্যাঁ, মানে ওনার সাইজ সেরকম ছিল, অজাত শত্রু, মানে একদম সেই চাপ্পা দাড়ি, তেমনি এই মানে রাজকীয় ছিল। আচ্ছা। তো উনি ওইটাতে প্রথম রাজত্ব উনি দেবদর্য। আচ্ছা, এই যে আপনি যে গ্রামটা বললেন অর্ঘ্যরাক্ষ, এটা কোন স্টেটে বা ইউপির কনজে, কনজ বলে একটা স্টেট, তার অধীনে অর্ঘ্যলাক্ষ গ্রাম। সেই গ্রামের আমাদের বসতি ছিল কান্নকুব্জ সম্প্রদায়। তারা ওই সম্প্রদায়কে আমরা যখন এখানে এসে বসতি স্থাপন করলাম, তারপর সবকে নিয়ে এলাম। আগে তো ছিল না, আগে এটা মল্লভূম, এটা আগে আপনার মালিদের রাজত্ব ছিল। আচ্ছা। তারা একটু দুর্দর্শ প্রকৃতির লোক ছিল। আচ্ছা। মানে ডাকাত প্রকৃতি ধরতে পারেন, ওইটা এই ডাকাত প্রকৃতি, তারা ওই সবজি বৃত্তি বেশি করতো। আচ্ছা। তারপরে আমরা আসার পর ওদিকে দমন করে আমাদের রাজত্ব ওরা সারেন্ডার করলো, তারপরে আমাদের প্রজা হয়ে থাকলো। ওরা এই সমস্ত জিনিস ছেড়ে দিল, এই সমস্ত আরো ভালো সুযোগ সুবিধা আমাদের দাদু জেঠামশাই দিয়ে দিল বলে সব ছেড়ে তাদের প্রিয়। আচ্ছা। ওই সমস্ত জমি জায়গা দিলে তারা চাষবাস করে খেতে হবে, ঠিক, শুধু একটা করে খেতে হবে। আর আপনাদের তো বিখ্যাত দুর্গাপুজো হয়। দুর্গাপুজোটা বিখ্যাত, সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। দুর্গাপূজা বিখ্যাত বলতে দুর্গাপূজার ওই প্রতিপদার থেকে আরম্ভ হলো এবং ওই দশমী পর্যন্ত এখানে দুটো ঘিয়ের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ, একটা তিলের প্রদীপ। তিলের প্রদীপটা জ্বলবে প্রতিদিন, একদম প্রতিপত্তি। ঘিয়ের প্রদীপটা জ্বলবে সপ্তমী। আচ্ছা। প্রতিদিন ওই ঠাকুর বার করে ওটাকে আবার করে আবার ঢোকানো। তার জন্য দুজন থাকে, আর শুধু দেখাশোনার জন্য, ওইটার দেখাশোনার জন্য তার বাপন টাপন প্রায় 1 গাড়ি বাসন আছে। ট্রেনিংটা হয় আমাদের তোপধ্বনি হয় ওই অষ্টমীর দিন, তাছাড়া এমনি 2টো করে তোপধ্বনি প্রতিদিন হয়। আর অষ্টমীর দিন 2টো ছোট কামান। আচ্ছা। আমরা যেটা গেটে বলি ছোট কামান, এটা ওই আমাদের হাত বন্দুকের আওয়াজ শুনে পরে ওই গেটেটা শব্দ হবে। এবং এই পার্শ্ববর্তী যতগুলি গ্রাম আছে এই আমাদের তোপধ্বনির সঙ্গে তারা তোপধ্বনি করে। আচ্ছা। মালিয়াড়া সমস্ত তো বটেই, তাছাড়া আরো মালিয়াড়ার পার্শ্ববর্তী জায়গাগুলি সেগুলি আমাদের তোপধ্বনির সঙ্গে তাদের বলিদান। তাদের বলিদান। আপনাদের বলিদান হয়? আমাদের বলিদান হয় না, আমাদের পুষ্পাঞ্জলি সাথে খায়। আচ্ছা। আমাদের একদম পুরো সাক্ষ্য। আচ্ছা। আর আপনাদের যজ্ঞটা শুনেছি একটা বিশেষত্ব। যজ্ঞটা খুব বিশেষত্ব। যজ্ঞটা হচ্ছে ওই সপ্তমী দিন থেকে জ্বলবে, একবার নির্বাপন হবে না। সপ্তমী সারাদিন সারা, অষ্টমী সারাদিন সারা, নবমীর একদম ওই বেলা 12টার মধ্যে যজ্ঞ শুরু। আচ্ছা। এবং শাল কাঠের দিন। আচ্ছা। হোমটা হবে শাল কাঠ, শাল কাঠ ছাড়া কিছু হবে না। আরেকটা তুমি দিতে পারো বেল কাঠ। আচ্ছা। শাল কাঠ কিংবা বেল কাঠ, এই দুটো কাঠ ছাড়া। আচ্ছা। বরাবর সব ওই যে দেখো কালের দিয়ে রাখা আছে। ঠিক, ওই পাশটা রাখা আছে। ওই যে ওই বারান্দাটার উপর কালের, তাই একদম আমাদের পিতৃপুরুষ থেকে শাল কাঠের প্রায় 1.5-2 কুইন্টাল মতন শাল কিনতে হয়। 1.5-2 কুইন্টালের ইয়েতে হয়, কারণ প্রতিদিন হয়তো রাত্রে দিন সাথে চলে যাবে, তো বলে ছোট ছোট করে খাতি করে করে রলার মতন ছোট সাইজ করে কাটে। আচ্ছা। এবার চলুন আলাপ পরিচয় সেরে রাজবাড়িটা ঘুরে নেওয়া যাক বাড়ির ছোটবাবুর সাথে। নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা? আমি মালিয়াড়ার রাজ পরিবারের, আমার রাজা, শেষ রাজা ছিল নৃপেন্দ্র, আমার দাদু নৃপেন্দ্রচন্দ্র, তার ছেলে, মানে আমি নাতি আর কি, ছোট নাতি। আমরা 3 ভাই। আচ্ছা। হিমাদ্রি বড়, আচ্ছা। স্নাদ্রি উনি গত হয়ে গেছেন এই দুর্গাপূজার আগে। আচ্ছা। আর আমি ছোট মেঘাদ্রি। মালিয়াড়া রাজবাড়ির বিস্তৃতিটা একটু যদি বলেন। বেড়া থেকে আমার বিলাতোড় পর্যন্ত, মানে যেটা আপনার এখন যেটা কাজ না হয়েছে, ওইটা মালিয়াড়া রাজবাড়ির আন্ডারে ছিল। আর এখানকার আমি শুনেছি যে দুর্গা মূর্তির একটা স্পেশালিটি আছে, সেটা ব্যাপারে যদি বলেন। আমাদের দুর্গা মূর্তি তো মানে বিসর্জন হয় না, মৃত্তিকা পূজা নয় তো, অষ্টধাতুর আমাদের নিজস্ব বাঁধ আছে আমাদের, সেইখানে ওই কলাবউ যেটা আমরা বলে থাকি সবাই মিলে, সবাই জানে এটা, সেই কলাবউকে ওইখানে স্নান করানো হয়। আচ্ছা। ওইখানে আহতি করা হয়।
পালকি করে এখান থেকে নিয়ে যাওয়া হয় বিজয়া দশমী, সেই তিথি অনুযায়ী মেলে পুঁথিতে যা যতটুকু আছে সেই সময় অনুযায়ী ওনাকে ওইখানে ভাসানো হয়। আর এবার রাজবাড়িটা একটু ঘুরে দেখে নেওয়া যায় কোথায় কি ছিল। হ্যাঁ 100 এইটাকে আমাদের বলা হতো বারোদুয়ার, এখন এটা ভগ্ন অবস্থায় হয়ে গেছে। এটা একটা ঘরে ঢুকলে 12টা দুয়ার আছে, 12টা দুয়ার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এখানে তো রাজ্যকাল বা কোনো কিছু হিসাবপত্র বা অন্য কিছু দরকার বা কাউকে কিছু বলতে গেলে এইখানে এটা বিচার করা হতো। আচ্ছা, এখন আমরা একেই তো মেম্বার কম, তো সেই জন্য এগুলোকে বন্ধ করে দিয়েছি। এখন কেউ ঢুকে যায়, কেউ থাকে না সারা দিন, সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয়। বুঝতেই পারছেন এখনকার যুগ অন্যরকম হয়ে গেছে আগের যুগের থেকে। ঠিক, আপনারা ওটাকে একদম পুরো সিল করে এখন দিয়েছেন। সিল করা আছে। আর সবচেয়ে রাজবাড়ির সবচেয়ে পুরনো বিল্ডিং হচ্ছে এইটা। আচ্ছা, এটাকে বালাখানা বলে। আচ্ছা, বালাখানা। বালাখানা, আচ্ছা, সেই ব্যাপারটা একটু যদি বলেন। এইটা সবচেয়ে পুরনো। এখানে আগে সবকিছু হতো, আপনার বাইজিনা টাইজিনা সবকিছু হতো। আচ্ছা। এখন সেগুলো বন্ধের হয়ে গেছে, বন্ধের মুখে হয়ে গেছে। আচ্ছা, এই যে ফোক গুলো দেখাচ্ছে এইগুলো আপনার, তখন মেয়েদের উপরে খুব তো রেস্ট্রিকশন থাকতো। হ্যাঁ। মেয়েরা বাইরে ছেলেদের সামনে বা কারোর সামনে বেরোতো না। তখন ওরা ওইখান থেকে বাইজিনা দেখতে গেলে বা কিছু পূজার আসঙ্গে দেখতে গেলে আর কি, সেটা ওইখান থেকে ভিতর থেকে ওরা দেখতো। যদিও এইটা ভগ্ন অবস্থা হয়ে গেছে, এর ছাদটা পড়ে গেছে, এই প্রাচীরটা শুধু রয়ে গেছে। আচ্ছা, এইটা আগে যেমন আমাদের আগে তো আপনার এখন তো বেয়ারিং অনেক কিছু ইলেকট্রিকের হয়ে গেছে। এই আপনার আখের রস এটা প্রেরণ করা হতো। এর ভেতরে আগ ঢুকিয়ে দেওয়া হতো। আচ্ছা, এর ভেতরে আপনার এটাকে মাটিতে কিছুটা পুঁতি দেওয়া হতো আর কি, সব সমান করে আর কি, লেভেলটা আনার জন্য। তারপরে গরু দিয়ে, আচ্ছা, এখানে একটা বক্সের মতো থাকতো, সেখানে গরু দিয়ে ঘোরানো, আর ওটা পিছিয়ে বেরিয়ে যেত। 3টা চাকা ঘুরতো আপনার, রস পিড়ায় দিয়ে আখের রস তৈরি হতো। বাহ, আগে গুড় বলুন বা রস বলুন, বাটালি বলুন, সবকিছু তৈরি হতো। বাহ, সাধারণ। আর এই দিকটা একটা পোর্শন আছে, এটা বড়টার পোর্শনটা আছে, বন্ধ আছে। আচ্ছা, আছে ভিতরে একটা পুকুর আছে। মানে এই পার্টটা আপনার বড় ভাইয়ের। এটা বড় ভাই। আচ্ছা, ওই মাঝেরটা হচ্ছে মেজো ভাইয়ের, আমার দিকটা হচ্ছে একবার শেষের দিকটা যেখানে বসলেন, হ্যাঁ, ওই দিকটা হচ্ছে আমার। আচ্ছা, আর এইটা কি আছে? এইটা সেই ধান মেশিন বলে না, ওকে, সেই ধান ঝাড়া হয় যে। আচ্ছা, 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 এই যে দিলে, আর ওইখান থেকে আপনি আরেকবার একটু দেখান না, আমি এটা নিয়েছি। ধানের আঠি এখানে দিয়ে দেয়, ধানটা ওইদিকে পড়ে যায়। আচ্ছা, এই আর অন্য কিছু না। বাহ। আর এর পেছনে কি একটা পুকুর আছে? ওইদিকে পুকুর আছে। তখন মেয়েরা তো কোনো কাজ টাজ হলে তো বাইরে যে স্নান করতে পারতো না, হ্যাঁ, তখন ওইখানে যে স্নান করতো। ওটার আশেপাশে কি এখন যাওয়া যাবে একবার? এই বাড়িগুলো একদম ধ্বংসাবশেষের অবস্থা। বহু প্রাচীন, 450-500 বছরের বেশি। এই যে আচ্ছা, নষ্ট হয়ে গেছে, বরাবরা খুব কম হয়। হুম, এখানে জলের কি অবস্থা। সেই চলুন। এবারে প্রাচীন মন্দিরটা আমরা দেখাচ্ছি, যেখানে প্রতিদিন দৈনিক পূজা যেটা। হ্যাঁ, চলুন। আচ্ছা, এখানে কি ময়ূর বা কিছু থাকতো? হ্যাঁ, ময়ূর থাকতো এই জায়গাটায়? এই জায়গাটায়। এই জায়গাটায় ময়ূর থাকতো, এখানে হরিণ থাকতো, এগুলো আচ্ছা, আগে। মানে গৃহপালিত পশুদের থাকবার জায়গা। এখন রেস্ট্রিকশন করে দিয়েছে, এখন আর কোনো উপায় নেই। এখন কোনো উপায় নেই, ঠিক। আর এটা সেই আগেকার দিনের কুয়ো ছিল নাকি? হ্যাঁ, এটা আগে এখনো ইউজ হয় এখন। এখনো ইউজ হয়? হ্যাঁ। বাহ, আচ্ছা। এবার চলুন মূল দুর্গা দালান এবং নাট মন্দিরের দিকে যাওয়া যাক। এইটা তো আপনি তুলে ছবি নিয়ে গেছেন। এখানে আগে মানে 9 দিনের যে দুর্গাপূজা মাকে ওইটার থেকে নিয়ে আনা হয়। আর ওই অষ্টমীর দিনে আগে প্রতিদিনই তোপ হতো, এখন শুধু আপনার অষ্টমীর দিন আমাদের 2 আসনে পূজা হয়, তো অষ্টমী আর সন্ধ্যে আচ্ছা, 2টো আসনে পূজা হয়।
ওই 26-28 মিনিটের পুজো, সেইটাতে তোপধ্বনি করা হয়। মালিয়াড়া শুধু আমার একা পুজো না, আচ্ছা। 28টা পুজো হয় এখনো, দুর্গা পূজা। আচ্ছা। আপনি এলে একদিন বুঝতে পারবেন। ওই তোপধ্বনি শুনে ওরা তো বলিদান করে। আমার বলিদান নেই কিন্তু, আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমাদের বলিদান ওই মাছ কলাই ছড়িয়ে দেওয়া হয়, ওইটাই আমার বলিদান। আচ্ছা আচ্ছা।